লাল সবুজের ফুটবল মানেই ছিল রক্ষণের খোলসে ঢুকে থাকা, প্রতিপক্ষের ঝোড়ো আক্রমণ ঠেকিয়ে কোনো মতে গোল এড়ানোর গল্প। কিন্তু দিন বদলেছে। বাংলাদেশ জাতীয় ফুটবল দল আজ আর শুধুই রক্ষণ সামলানো কোনো দুর্বল নাম নয়, মাঠের প্রাণ কেন্দ্র অর্থাৎ মিডফিল্ডে গড়ে উঠছে লাল সবুজের আসল দুর্গ। কিন্তু প্রশ্ন একটাই, দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে আসল চ্যালেঞ্জ যখন সামনে, তখন কি এই পাওয়ার হাউস মান ধরে রাখতে পারবে? এফসি এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেয়াই এখন বাংলাদেশের ফুটবলের চূড়ান্ত লক্ষ্য। বাংলাদেশের মিডফিল্ড নির্ভর কৌশল কি সাফল্য এনে দেবে? বাস পার্কিং নীতি ঝেড়ে ফেলে বাংলাদেশ এখন খেলছে আক্রমণাত্মক ফুটবল, আর এই কৌশলের মেরুদণ্ড হলো দলের শক্তিশালী মিডফিল্ড। 1980 সালের পর বাংলাদেশ আর এশিয়ান কাপের মূল পর্বে উঠতে পারেনি। বাংলাদেশ দলের লক্ষ্য ফিফা র্যাঙ্কিং দ্রুত 160-এর নিচে নামিয়ে আনা। এশিয়ার পরাশক্তিদের বিপক্ষে পয়েন্ট ছিনিয়ে নেওয়া ছাড়া এই লাফ দেয়া অসম্ভব। সাফ অঞ্চলে রাজত্ব করা সহজ, কিন্তু এএফসির মঞ্চ সম্পূর্ণ ভিন্ন। বাংলাদেশ ফুটবল দলের মিডফিল্ড অভিজ্ঞতা, আন্তর্জাতিক মান এবং তারুণ্যের দুরন্ত এক ককটেল। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা তারকা হামজা চৌধুরীর লাল সবুজে আগমন পুরো চিত্র বদলে দিয়েছে। তার সাথে যুক্ত হয়েছেন কানাডার লিগে খেলা সমিত সোম, রয়েছেন জামাল ভুঁইয়া ও সোহেল রানার মতো অভিজ্ঞ কান্ডারি, সাথে শেখ মোরসালিনের মতো অ্যাটাকিং মিডফিল্ডার। এই সব টিমের সাথে আমাদের টিম তো এখন অনেক বেটার টিম। আমরা এখন এই সাপের চিন্তা আমার মনে হয় আমার করা উচিত না, আমরা করা উচিত না। আমাদের এখন এশিয়ান কোয়ালিফাইং রাউন্ড এদিকে যাওয়া উচিত। যেহেতু ওয়ার্ল্ড কাপ কিন্তু 48 থেকে আবার 65 হয়েছে না, 64 হয়েছে, সেখানে এখনো হয় না, হওয়ার সুযোগ আছে। আমাদের ওইদিকে চিন্তা করা উচিত। এখন আমাদের তো হওয়া উচিত ছিল, আমরা সবার আগে যাওয়া উচিত ছিল। আমরা তো সাপের ভিতরে আমরা পাকিস্তান ইন্ডিয়ার কাছাকাছি তো বড় উপরের দিকে টিম। আমরা চেষ্টা করব আগে, যেহেতু আমাদের লিগ হয়, আমাদের বড় ইনভেস্টমেন্ট আছে বাংলাদেশের ফুটবলে, আমাদের চেষ্টা চেতনা অনেক বেশি। আমরা সাপ বাদ দিয়ে আমরা এখন ওদিকে গেলে আমাদের টিমের স্ট্যান্ডার্ড বাড়বে আরও, স্বাভাবিক কারণে। কারণ লাস্ট কতগুলো ম্যাচ আমরা ভালো খেলেছি, আমরা এশিয়ান কাপ কোয়ালিফাইং রাউন্ডে ভালো খেলেছি। সেই ক্ষেত্রে ওই টেম্পোটা ধরে রাখা উচিত। ধরতে গেলে আমাদের কোথায় খেলা উচিত, সাফে না আসিয়ানে? আমরা আসিয়ান খেলা উচিত। নিচে নেমে রক্ষণ ভাগকে পাহারা দেয়া থেকে শুরু করে এক পাসে প্রতিপক্ষের ডিফেন্স চিরে স্ট্রাইকারদের কাছে বল পৌঁছে দেয়া, সবই তারা করছেন নিখুঁতভাবে। ফিলিপাইনকে অপরাজিত রেখে এশিয়ান কাপে নেয়া হাই প্রোফাইল কোচ থমাস ডুলি কি বাংলাদেশে সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে পারবেন? ডুলির গেম প্ল্যান এবং ফিলোসফি বেশ পরিষ্কার, আক্রমণাত্মক 4-2-3-1 ছক। ডুলির প্রিয় এই ফরমেশনের মূল চালিকা শক্তি হলো মিডফিল্ড। দুজন ডিফেন্সিভ মিডফিল্ডারকে ডাবল ব্লক হিসেবে রেখে সামনে আক্রমণাত্মক উইঙ্গার ও স্ট্রাইকারদের দিয়ে তিনি ক্ষুরধার আক্রমণ শানানোর কৌশলই বেছে নেন। জয়ের মানসিকতা, ডুলির ড্রেসিং রুমের স্পষ্ট বার্তা, আমরা বলের পেছনে দৌড়াবো না, বল নিয়ে প্রতিপক্ষকে দৌড়াবো। সম্মানজনক পরাজয়ের মানসিকতা তিনি পুরোপুরি উপড়ে ফেলেছেন। ডুলির সাফল্যের চাবিকাঠি লুকিয়ে আছে হামজা, জামাল, মোরসালিনদের এই শক্তিশালী মিডফিল্ডের সঠিক ব্যবহারে। মাঝ মাঠ যদি ম্যাচের গতি নিয়ন্ত্রণ করতে পারে, তবে ডুলির সাফল্য সময়ের ব্যাপার মাত্র। দুর্বলতা, একাদশের ওপর অতিরিক্ত নির্ভরতা। হামজা বা সমিতের মতো মূল প্লেমেকার চোট পেলে বা কার্ডের সমস্যায় পড়লে বেঞ্চ থেকে একই মানের ব্যাকআপ পাওয়া কঠিন। শেষ সময়ের মনোযোগ ভঙ্গ, ম্যাচের শেষ 15 মিনিট খেয়েই হারিয়ে গোল হজম করার পুরনো রোগ এখনো পুরোপুরি সারেনি। এশিয়ার পরাশক্তিদের বিপক্ষে 1 সেকেন্ডের ভুলও ডেকে আনতে পারে বিপর্যয়। সাফের তুলনায় এশিয়ান কাপের যোগ্যতা পর্ব এক সম্পূর্ণ ভিন্ন মাত্রার যুদ্ধক্ষেত্র। এখানে প্রতিপক্ষের শারীরিক ও মানসিক তীব্রতা অনেক বেশি। সিঙ্গাপুর, হংকংয়ের মতো দলগুলোর বিপক্ষে খেলতে গিয়ে বাংলাদেশ দেখেছে শেষ মুহূর্তে গোল হজম করে ম্যাচ হারানোর পুরনো অভ্যাস কতটা ভয়ঙ্কর। হংকংয়ের কাছে ঘরের মাঠে 4-3 গোলে হার, সিঙ্গাপুরের কাছে হার,
মানসিকভাবে ভেঙে পড়ার ইতিহাস। শেষ 10 মিনিটে দল যেভাবে গুড়িয়ে যায় তা নিয়ে প্রশ্ন তোলে বর্তমান স্কোয়াডের ফিটনেস ও মানসিক শক্তি নিয়েও। মাঝ মাঠে হামজা চৌধুরী আর সমিত সোমের জুটি, তাদের সঙ্গী জামাল ভুঁইয়া। ডান প্রান্তে অপেক্ষায় রাকিব হোসেন, বাঁ দিক ধরে ডি বক্সে ঢুকতে প্রস্তুত ফারহান আলী ওয়াহিদ। এই একাদশটা কল্পনায় সাজিয়েছেন হাজারো বাংলাদেশি ফুটবল প্রেমী। গত কয়েক বছর ধরে সোশ্যাল মিডিয়ার আলোচনায়, চায়ের আড্ডায়, ফেসবুক পোস্টের কমেন্ট বক্সে এই স্বপ্নের একাদশ কি সত্যি মাঠে নামবে? আগামী 4 থেকে 17 নভেম্বর 8 বছর পর আবারও ঘরের মাঠে বসছে সাফ চ্যাম্পিয়নশিপ। 2018 সালের পর প্রথমবার আয়োজক বাংলাদেশ, আর ঠিক এই মুহূর্তেই বাফুফে জোরে সোরে নেমে পড়েছে দল গোছানোর কাজে। আরও 5 জন প্রবাসী ফুটবলার নামছেন লাল সবুজ জার্সিতে। 3 জনের নাম আগে থেকেই জানা, ফারহান আলী ওয়াহিদ, জায়ান হাকিম এবং ইউসুফ আহমেদ। বাকি 2 জনকে নিয়ে এখনো কাজ চলছে, আর এই তালিকার বাইরেও আছেন হামজা, সমিত, ফাহমিদুল। 5 জন অরিজিনাল প্লেয়ারকে নিয়ে কাজ করছি ওই পার্টিকুলার উইন্ডোর জন্য। তার মধ্যে একজন তো ফারহান আলী ওয়াহিদ, আপনি জানেন, যার প্রাইমারি কাজ হয়ে গেছে। এখন উনি ইনফ্যাক্ট এই উইকটাতে আছেন ইউকেতে। সো আমরা চেষ্টা করবো ওনাকে এই উইকে লন্ডনে হয়তো পাঠিয়ে ওনার কনসুলেটে ওনার পাসপোর্টের কাজটা শুরু করার জন্য বায়োমেট্রিক্সটা দেওয়া মূলত। সো ইনশাল্লাহ ফারহান ইজ দেয়ার। এর বাইরে জায়ান হাকিমের প্রাইমারি কাগজপত্রের কাজ আমরা শুরু করেছি এখন। সো আমার ফেডারেশন থেকে বলা হয়েছে যে 2 মাস লাগবে। সো লেটস সি, মোস্ট লাইকলি আমরা পাবো তাকে। কোনো কারণে মিস হলেও সাফে ডেফিনেটলি তাকে পাবো, বাট আমরা চেষ্টা করবো সেপ্টেম্বর উইন্ডোতে তাকে রাখার জন্য ইনশাল্লাহ। এর বাইরে আরও 3 জন প্লেয়ারের পুরো ডিটেলস, ভিডিও অ্যান্ড এভরিথিং ধোনি সাহেবের কাছে আছে। আই বিলিভ উনি 3 জনকেই ডাকবেন। তার মধ্যে আসলে কয়জন কোয়ালিফাই করবে দ্যাট ইজ নট অন মি, বাট আই বিলিভ যে 3 জনের মধ্যে আমার বিশ্বাস 3 জনকে আমরা সাফের আগে পাবো। বাট আমি খুব চাচ্ছি মোস্ট লাইকলি একজনকে হয়তো আর এডিশনাল একজনকে সেপ্টেম্বর উইন্ডোতে আমরা পেতে পারি। বাট ওভারঅল আমি যেটা আগেও বলেছি যে সাফ উইন্ডোতে আমরা ফারহান, জায়ান শুদ্ধ 5 জন অরিজিনাল প্লেয়ারকে ইনশাল্লাহ প্রপোজ করবো ফর দ্য টিম ইনশাল্লাহ। প্রথম রাউন্ডে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ভুটান। অন্য গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারত, মালদ্বীপ ও পাকিস্তান। দ্য গার্ডিয়ানের বিচারে ইংলিশ প্রিমিয়ার লিগের আলোচিত তরুণদের তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের ফারহান আলী ওয়াহিদ। দীর্ঘদিন ধরে এই ফুটবলারকে পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছিল বাফুফে, আর এবার সেই প্রচেষ্টা ফলপ্রসূ হতে চলেছে। চলতি সপ্তাহে ফারহান লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের অফিসে গিয়ে বায়োমেট্রিক দিবেন। সব ঠিকঠাক থাকলে 2-3 সপ্তাহের মধ্যেই প্রক্রিয়া শেষ হবে, আর সেপ্টেম্বর উইন্ডোতেই তাকে জাতীয় দলে পাওয়ার আশা করছে বাফুফে। তবে সব খবরই যে আশার আলো দেখাচ্ছে তা নয়। হামজা চৌধুরীকে নিয়ে এখনো দোলাচলে আছে বাফুফে। ক্লাব ফিক্সচার আর দল বদল পুরোপুরি নিশ্চিত না হওয়ায় তাকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েই গেছে। 9 নভেম্বরের আগ পর্যন্ত ক্লাব তাকে ছাড়তে বাধ্য নয়। তারপরও হামজাকে পেতে চেষ্টার কোনো কমতি রাখছে না বাফুফে। এবারের দলকে ঘিরে প্রত্যাশা আকাশ ছোঁয়া। তপু বর্মন, জামাল ভুঁইয়া, শেখ মুরসালিনদের পাশে হামজা, সমিতের সংযোজন দলটাকে দিয়েছে সম্পূর্ণ নতুন এক শেপ। ভালো করলে জাতীয় দলের দরজা খুলে যেতে পারে উইঙ্গার অ্যাডাম আব্বাসের। আমাদের এখন এশিয়ান কোয়ালিফাইং রাউন্ড এদিকে যাওয়া উচিত। যেহেতু ওয়ার্ল্ড কাপ কিন্তু 48 থেকে আবার 65 হয়েছে না, 64 হয়েছে, সেখানে এখনও হয় না, হওয়ার সুযোগ আছে। আমাদের ওইদিকে চিন্তা করা উচিত এখন, লং টার্ম বড় চিন্তা করা উচিত। আমি এক্স প্লেয়ার হিসেবে বলি এটা। তারপরও সাপ নিয়ে যেহেতু আমাদের দেশে খেলা, এটা আমাদের প্রেস্টিজিয়াস ম্যাচ, হোম অ্যাডভান্টেজ আছে আমাদের, আমরা অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলবো। জাতীয় দলের ড্রেসিং রুমের হাওয়া বদলাতে হেড কোচ থমাস ডুলির পাশে দাঁড়াচ্ছেন বিশ্বমানের 3 টেকনিক্যাল মুখ। গোলবারের পাহারাদারদের বিশ্বমানের করার দায়িত্ব নিচ্ছেন জার্মানির অভিজ্ঞ গোলকিপিং কোচ ক্রিস্টিয়ান বারবুচাক। সহকারী কোচের ব্যাটন থাকছে ভিয়েতনামের এনগুয়েন হোং ল্যান এবং জার্মানির রেনার্ড স্টাম্ফের হাতে। যশোরের শামসুল হুদা একাডেমির সবুজ ঘাস, রোদের তীব্রতা ভেদ করে এক তরুণ ফুটবলার ড্রেসিং রুম থেকে মাঠে নেমে এলেন। পরনে বাংলাদেশ অনূর্ধ্ব 20 দলের অনুশীলন কিট, যার ঠিকানা একসময় ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমি মাঠ। সেই তরুণ আজ দাঁড়িয়ে বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ গড়ার আঙিনায়।
অ্যাডাম আব্বাস। শনিবার সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখার কয়েক ঘন্টার মধ্যেই তিনি ছুটে গেছেন যশোরের ক্যাম্পে। কোনো বিশ্রাম নেই মানিয়ে নেয়ার বাড়তি সময়, কারণ সামনে কঠিন মিশন এএফসি অনূর্ধ্ব-20 এশিয়ান কাপের বাছাই পর্ব। জাতীয় দলের সিঁড়ি বেয়ে এবার বাংলাদেশের বয়স ভিত্তিক ফুটবলেও শুরু হয়েছে এক অভূতপূর্ব নীরব বিপ্লব। ইউরোপ আর আমেরিকার একাডেমিতে বেড়ে ওঠা প্রবাসী ও বাংলাদেশি বংশোদ্ভূত উদীয়মান তারকারা এখন লাল সবুজের জার্সি গায়ে চাপাতে ব্যাকুল। দেশের ফুটবলের গতিপথ চিরতরে বদলে দেওয়ার এক মাস্টার প্ল্যান। ক্যাম্পে যোগ দেয়া নতুন মুখ অ্যাডাম আব্বাসকে ঘিরে এখন বাংলাদেশের ফুটবলে দারুণ কৌতূহল। আব্বাসের ধমনীতে বইছে মিশ্র রক্ত, মা বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ, বাবা জ্যামাইকান আর নানা নানি খাঁটি বাংলাদেশি। ফুটবলের পাঠ শুরু হয়েছিল খোদ বিখ্যাত ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমিতে। সেখানে টানা 4 বছর ফুটবলের কৌশল রপ্ত করার পর তিনি যোগ দেন ইংলিশ ক্লাব বার্নলির অনূর্ধ্ব-18 দলে। সব কিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু বাঁধ সাধল ইনজুরি। চোটের কারণে বার্নলির সাথে চুক্তিটা রূপ নেয়নি, তবে যার পায়ে রয়েছে ইংলিশ ফুটবলের টেকনিক আর গতি, সেই ফরওয়ার্ড বাংলাদেশের জন্য স্পেশাল। সেই অ্যাডাম আব্বাসই এখন বাংলাদেশ অনূর্ধ্ব-20 দলের আক্রমণ ভাগের ট্রাম্প কার্ড। বাংলাদেশের বয়স ভিত্তিক দলের দরজা এখন বিশ্ব মঞ্চে উন্মুক্ত, তবে পথটা মোটেই মসৃণ ছিল না। প্রাথমিক ডাক পাওয়া প্রবাসী ফুটবলারদের সবাইকে শেষ পর্যন্ত ধরে রাখা সম্ভব হয়নি। ইতালি প্রবাসী উইঙ্গার তানজিল এবং সুইজারল্যান্ড প্রবাসী উইঙ্গার সাফওয়ান বড় স্বপ্ন নিয়েই ক্যাম্পে এসেছিলেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। চোটের কারণে ক্যাম্প ছাড়তে হয় তাদের। অন্যদিকে আইনি কাগজপত্র গোছাতে দীর্ঘ সময় লাগবে বলে ইংল্যান্ড প্রবাসী কালিম ইসলামকেও ফিরে যেতে হয়েছে। শুধু তাই নয়, সাফে বাংলাদেশ দলকে শিরোপা জেতানো যুক্তরাষ্ট্র প্রবাসী দুই ভাই রোনান ও ডেকলান সুলিভানকেও এবার পাওয়া যায়নি। আমেরিকান বিশ্ববিদ্যালয় ছাড়পত্র না দেয়ায় এবারের মিশনে আসা হয়নি তাদের। ইংল্যান্ড থেকে আরও এক ফুটবলার আসার কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল হয়। 5 জন যোদ্ধা এখন যশোরের ক্যাম্পে মাথার ঘাম পায়ে ফেলছেন। তারাও কম দুর্ধর্ষ নন। এই 5 অরিজিন ফুটবলারের 3 জনই এসেছেন ইংল্যান্ড থেকে। জিদান ইউসুফ রক্ষণ ভাগের অতন্দ্র প্রহরী, মোহাম্মদ মাহি খান প্রতিপক্ষের বক্সে কাঁপন ধরানো স্ট্রাইকার, অ্যাডাম আব্বাস আক্রমণ ভাগের প্রাণ ভোমরা। বাকি দুজনের একজন অস্ট্রেলিয়া প্রবাসী মিডফিল্ড সেনানী ঈশান মালিক এবং অন্যজন যুক্তরাষ্ট্র প্রবাসী ধারালো স্ট্রাইকার ফরজাদ আফতাব। এই 5 অরিজিন ফুটবলার স্থানীয় প্রতিভাদের সঙ্গে মিলে এক দুর্ধর্ষ কম্বিনেশন গড়ে তুলছেন। সামনে কেবল একটাই লক্ষ্য, উজবেকিস্তানের তাসখান্দ। 31 আগস্ট থেকে 6 সেপ্টেম্বর পর্যন্ত যেখানে বসবে এএফসি অনূর্ধ্ব-20 এশিয়ান কাপের বাছাই পর্বের কঠিন পরীক্ষা। বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ মোটেই সহজ নয়। বাংলাদেশের ম্যাচের সময়সূচি: 31 আগস্ট প্রতিপক্ষ স্বাগতিক শক্তিশালী উজবেকিস্তান। 3 সেপ্টেম্বর প্রতিপক্ষ শারীরিক ও কৌশলগতভাবে শক্তপোক্ত সিরিয়া। 6 সেপ্টেম্বর প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। বাংলাদেশ কিন্তু এই টুর্নামেন্টে আন্ডারডগ হিসেবে যাচ্ছে না। গত এপ্রিলে মালদ্বীপে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপের কথা কারোরই ভুলবার কথা নয়। ফাইনালে ভারতের বিপক্ষে শ্বাসরুদ্ধকর টাই ব্রেকারে 4-3 ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। সেই টাই ব্রেকারে বরফ শীতল স্নায়ুর পরিচয় দিয়ে পানেনকা শটে ভারতকে পরাস্ত করেছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী রোনান সুলিভান। সেই ট্রফি জয়ের স্মৃতি আর আত্মবিশ্বাস এখন দলটির সবচেয়ে বড় জ্বালানি। 1.5 মাস আগে বাংলাদেশ দলের দায়িত্ব নিয়েছেন ইংলিশ কোচ জেরার্ড জোন্স। তিনি কেবল ইউরোপীয় কৌশলই আনেননি, পুরো দলের ফিটনেস এবং মানসিকতায় এনেছেন বড় পরিবর্তন। তার সহায়তায় ক্যাম্পে যুক্ত হয়েছেন একজন হাই প্রোফাইল বিদেশি ফিটনেস ট্রেনার এবং একজন পেশাদার গোলকিপিং কোচ।
প্রাথমিকভাবে ডাক পাওয়া ৪৩ জন ফুটবলারকে কঠিন ট্রায়ালের মধ্য দিয়ে যাচাই বাছাই করা হয়েছে। এখন ক্যাম্পে টিকে আছেন ২৬ জন। এদের মধ্য থেকে চূড়ান্ত ২৩ জনের স্কোয়াড বেছে নেওয়া হবে, যারা রওনা হবেন তাসখান্দের উদ্দেশ্যে। বাংলাদেশে অরিজিন ফুটবলারদের ঢেউ। দক্ষিণ এশিয়ার ফুটবলের মানচিত্রে এতদিন যাদের একচ্ছত্র প্রাধান্য ছিল, সেই ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কদের ঘুম এখন হারাম। বাংলাদেশের ফুটবলের মাস্টার স্ট্রোক বয়সের প্রথাগত ছক ভেঙে ফেলা। ভারতীয় ফুটবলের দিকে তাকালে দেখা যায় অভিজ্ঞতার দোহাই দিয়ে ৩০ ঊর্ধ্ব তারকাদের টেনে হেঁচড়ে খেলানো হচ্ছে, কিন্তু বাংলাদেশের কোচ সম্পূর্ণ ভিন্ন মানসিকতার পরিচয় দিয়েছেন। তার বার্তা সোজা: জাতীয় দলে সুযোগ পেতে হলে ৩০ বছর বয়সের অভিজ্ঞতার সার্টিফিকেট লাগবে না। ১৭ কিংবা ১৯ বছরের তরুণের পায়ে যদি ধার থাকে তবে সেই খেলবে। কোচিং স্টাফের এই আধুনিক চিন্তা এবং দলগত সংস্কারই বাংলাদেশকে ভারত, শ্রীলঙ্কা কিংবা পাকিস্তানের চেয়ে অন্তত এক ধাপ এগিয়ে রাখছে। আন্তর্জাতিক মানের থিঙ্ক ট্যাঙ্ক এবং ফরেন অ্যাসিস্ট্যান্ট কোচদের অন্তর্ভুক্ত করে লাল সবুজের দল এখন ব্যক্তিগত বায়াসনেস বা অভ্যন্তরীণ প্রভাব ছাড়াই ইউরোপিয়ান ঘরানার পেশাদারিত্ব প্র্যাকটিস করছে। বাংলাদেশের মূল শক্তি ছড়াচ্ছে ইউরোপিয়ান ফুটবলের আঙিনায়। হামজা চৌধুরী, ফারহান আলী ওয়াহিদ, সমিত সোম কিংবা বিশ্ব মঞ্চে সাড়া ফেলা কাভান সুলিভানের মতো ফুটবলাররা বাংলাদেশকে ফুটবলে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। ফুলহ্যামের ফারহান আলী ওয়াহিদের পরিসংখ্যান যে কারো চোখ ছানা বড়া করে দেবে। প্রিমিয়ার লিগ 2-তে ২১ ম্যাচে ১০ গোল এবং ৪টি অ্যাসিস্ট, তাও কিনা প্রিমিয়ার লিগের বিশ্বমানের ডিফেন্ডারদের বিপক্ষে। এই লেভেলের একজন উইঙ্গার যখন উইং ধরে গতি বাড়াবেন, তখন প্রতিপক্ষের রক্ষণ ভাগে ভূমিকম্প হওয়া স্বাভাবিক। কেবল ফারহান নন, কাভান সুলিভানের বুটে আমেরিকান, জার্মান ও বাংলাদেশি পতাকার উপস্থিতি প্রমাণ করে বিশ্ব ফুটবলে লাল সবুজের শেকড় কতটা গভীরে ছড়িয়ে পড়ছে। আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ভারত ম্যাচ নিয়ে উত্তেজনার পারদ চড়ছে। এটাই হতে যাচ্ছে সাউথ এশিয়ান এল ক্লাসিকো। ভারতের সংবাদ মাধ্যম এবং বিশ্লেষকরা অভিষেক সিং টেকচামকে নিয়ে মাতামাতি শুরু করেছেন। তারা বলছে, আইএসএল এ পাঞ্জাব ও মোহনবাগানের হয়ে খেলা এই রাইট ব্যাকের গতি নাকি ঘন্টায় ৩৫ কিলোমিটার। প্রতি ম্যাচে ১.৭ ইন্টারসেপশন এবং ১.৬ ট্যাকলের পরিসংখ্যান দেখিয়ে তারা ফারহানকে রোখার স্বপ্ন দেখছে। কিন্তু ইন্ডিয়ান সুপার লিগের এভারেজ মানের ডিফেন্সের মুখোমুখি হওয়া আর ইংলিশ প্রিমিয়ার লিগের আঁটো ট্যাকল কাটিয়ে আসা ফারহানের গতির মুখোমুখি হওয়া এক জিনিস নয়। ভারতের প্রতিরক্ষা কেবল একজন টেকচামের ওপর ভরসা করে টিকে থাকতে পারবে না। ফারহানকে থামাতে তাদের বাড়তি মিডফিল্ডার আর সেন্টার ব্যাক টেনে আনতে হবে, আর এর ফলে তৈরি হবে ফাঁকা স্পেস, যা কাজে লাগিয়ে ম্যাচের পুরো নিয়ন্ত্রণ ছিনিয়ে নিতে পারে বাংলাদেশের আক্রমণ ভাগ। নন ফিফা ইন্টারন্যাশনাল উইন্ডোর অজুহাতে হামজা চৌধুরী বা ফারহান আলী ওয়াহিদকে ইংলিশ ক্লাবগুলো ছাড়বে কিনা এই নিয়ে ভারতের মিডিয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলার চেষ্টা চলছে। কিন্তু তাদের ভুলটা ঠিক এখানেই। বাংলাদেশের বর্তমান স্কোয়াড কেবল কোনো একক ব্যক্তির উপর নির্ভরশীল নয়। বাংলাদেশ ফুটবল এখন সুসংগঠিত সিস্টেম। যদি লেস্টার সিটির হামজা চৌধুরী নাও থাকেন, তবু বাংলাদেশের স্ট্রেংথ এবং ট্যাকটিক্যাল যে ডেপথ রয়েছে তা ভারতের অগোছালো স্কোয়াডকে যে কোনো মুহূর্তে গুঁড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। অতীতের পরিসংখ্যান বা কাগজে বাঘের দিন শেষ। আধুনিক ট্যাকটিক্স, ইউরোপীয় এক্সপোজার এবং খাঁটি ফুটবলীয় আবেগে ভর করে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার নতুন ফুটবল সাম্রাজ্য শাসনের পথে। রহমান পেয়ার, স্টার প্লে।